নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। তো আজকে আমরা কথা বলবো নয়নতারা বা সদাবাহার গাছকে নিয়ে, যাকে আমরা ইংলিশে ভিনকা প্ল্যান্টও বলি। তো এই গাছটাকে সদাবাহার আমরা কেন বলছি? কারণ সারা বছরই এর বাহার আমরা দেখতে পাই, মানে সারা বছর কম বেশি এরা ফুল দেয়। আর এরা অনেক অনেক বছর ধরে বেঁচে থাকবে যদি আপনারা এটাকে ঠিকঠাক যত্ন করতে পারেন। তো এই নয়নতারা গাছে কিন্তু অনেক মেডিসিনাল গুণও রয়েছে, কিন্তু তাই বলে কিন্তু পাতা বা ফুল আপনারা ছিঁড়ে খাবেন না, তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। তো নয়নতারা গাছকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করতে পারবো। একটা হচ্ছে হাইব্রিড ভ্যারাইটি, একটা দেশি ভ্যারাইটি। তা আমার কাছে যেটা রয়েছে সেটা দেশি ভ্যারাইটি। হাইব্রিড ভ্যারাইটি সম্পর্কে আমার খুব বেশি এক্সপিরিয়েন্স নেই, তাই সেটা নিয়ে আমরা কথা বলবো না। আমার এক্সপিরিয়েন্স দেশি ভ্যারাইটি নিয়ে কি হয়েছে এতদিনে, সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমেই চলে আসি, আমরা এটাকে কোথা থেকে সংগ্রহ করব। দেখুন, কিছুভাবে আমরা সংগ্রহ করতে পারি। এক হচ্ছে বীজ থেকে, আর একটা হচ্ছে ডাল ভেঙে। এবার বীজ থেকে আমাদের দেশি ভ্যারাইটিকে সংগ্রহ করা কিন্তু খুব ইজি, কারণ বীজ আমরা মাটিতে মোটামুটি ছড়িয়ে দিলেই সেখান থেকে নতুন একটা গাছ তৈরি হবে কয়েকদিনের মধ্যেই। আমরা ডাল কেটেও করতে পারি। ডালটা নেওয়ার পর পাতাগুলো ছেটে দেবো। ছেটে দেওয়ার পর সেই ডালের গোড়ার দিকে আমরা রুট হরমোন কিংবা অ্যালোভেরার যে জেলটা হয় সেটাকে আমরা লাগিয়ে দিয়ে দিতে পারি। কিন্তু আমি এই মহাশয়কে কোথা থেকে এনেছিলাম সেটা হচ্ছে রাস্তার পাশে হয়েছিল। তাকে আমি ওখান থেকে তুলে আনি, কারণ তিনি আমাকে ডাকছিলেন, এবং একটা পটে বসিয়ে দিই। তারপর সেই পট থেকে আমি একটু বড় হওয়ার পর আমি এই টপটায় শিফট করে দিই। তো এইভাবেই এখন একটা বেশ সুন্দর শেপ নিয়েছে। কিন্তু আরও একটা কথা, এই ভিডিও চলাকালীন আমরা আলোচনা করব যে এই শেপটা কিন্তু নর্মালি লাগিয়ে দিলেই আসতো না। লাগানোর পর একে অনেক ধরনের গ্রুম করা হয়েছে, তারপরে এই শেপটা এসছে। চলুন আমরা ওয়ান বাই ওয়ান আলোচনা করছি। তো প্রথমেই আসি মাটি। একটা গাছ লাগানোর জন্য সবচেয়ে প্রথম যেটা দরকার, গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তার মাটি কেমন হবে। তো নয়নতারা গাছের এক নম্বর কথা হচ্ছে এরা একদমই জল ধরে রাখা ব্যাপারটা পছন্দ করে না। হাইব্রিডের ক্ষেত্রে তো আরও বেশি করে না, সেখানে আরও অনেক বেশি নাজুক হয় এটা। একটুতেই ওরা মরে যেতে পারে, পাতা শুকিয়ে যেতে পারে। কিন্তু দেশি ভ্যারাইটিতে আপনি একটু টর্চার করলেও ও কিন্তু সহ্য করে নেবে। তো মাটি কী করে তৈরি করব? আমরা যতটুকু গার্ডেন সয়েল নেব তার 1/3 আমরা নেব হচ্ছে ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার। আর যতটা আমরা গোবর সার নিলাম তার হাফ পরিমাণ আমরা নেব হচ্ছে বালি। যদি সম্ভব হয় আমি সবাইকেই রিকমেন্ড করব যে বালির সাথে কিছুটা পরিমাণ আপনারা পারলাইট ইউজ করুন, কারণ পারলাইট কিন্তু মাটিটাকে অনেকটা হালকা রাখে আর জল চলাচলকে অনেক বেশি ইজি করে দেয়। আর ইভেন বায়ু চলাচলের ক্ষেত্রেও কিন্তু পারলাইট খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনেকটা হালকা থাকে বলে সব কিছু, মানে মাটির যে সব জিনিসপত্র দরকার, আলগা রাখা, জল তাড়াতাড়ি পাস হয়ে যাওয়া, সেইগুলো কিন্তু আমাদের পারলাইট অনেকটাই হেল্প করে। আচ্ছা, তো যদি এতে জল জমে থাকে তাহলে কি প্রবলেম হবে? তাহলে প্রবলেম হবে হচ্ছে আপনাদের জল জমে থাকবে এবং তার ফলে ওদের গোড়াটা পচা শুরু হবে। আপনারা হাইব্রিডের ক্ষেত্রে একদমই বাঁচাতে পারবেন না। নয়নতারা যেহেতু দেশি ভ্যারাইটি একটু কষ্ট সহিষ্ণু, তাই হয়তো সারভাইভ কিছুটা হলেও করে যাবে, কিন্তু উচিত নয়। আচ্ছা, এবার চলে আসি যে আমরা যে মাটিটা মেশালাম, মানে বানালাম, তাতে কি আমরা অনেক কিছু অ্যাড করব, লাইক হাড়ের গুঁড়ো, শিংকুচি, ব্লাড মিল, বাদাম সার। তো আমার মনে হয় যে যাদের কাছে কিছু আপাতত নেই এবং এই গাছটা তারা লাগাতে চান, এত সব কিছু ভাবার দরকার নেই। আপনারা শুধুমাত্র মাটি, বালি আর ভার্মি কম্পোস্ট এইগুলো মিশিয়ে আপনারা এটাকে বসিয়ে দিন। কিন্তু এর পরবর্তী সময়ে যখন আসবে তখন কিন্তু আপনাদের খাবার দিতে হবে। আর যদি আপনারা খাবার দিতে চান মাটি তৈরির সময়, তখন আপনারা হালকা পরিমাণে শিংকুচি, কিছুটা বাদাম খোল, সর্ষের গুঁড়ো, এইসব আপনারা কমন জিনিসগুলো আপনারা মিক্স আপ করে কিন্তু দিতেই পারেন, তাতে কোনো সমস্যা হবে না। এবার চলে আসি জল দেওয়া। জল আমাদের একটু বুঝে শুনে দিতে হবে। এরা খুব বেশি জল পছন্দ করে না। জল কম না দিলে আপনার গাছ মারা যাবে না, কিন্তু জল বেশি দিলে কিন্তু আপনার গাছ মারা যেতেই পারে। তো আমরা কি করব, যখন দেখব ওপরের কিছুটা লেয়ার শুকিয়ে গেছে, আমরা আঙুল দিয়ে দেখব মাঝে মাঝে, যদি মনে হয় ওপরটা শুকনো, তাহলে আমরা কি করব, ওপরটাকে গোড়াই করব। মানে কি, মানে একটা হতে পারে, আমি তো কাঁটা চামচ দিয়ে করি, আমার সুবিধা হয়, কারণ আমার গাছ খুব একটা বেশি তো নেই।
তো আমি ওপরের মাটিটাকে আলগা করে রেখে দিই একদিন, তারপরে সেই মাটিটায় রোদ লাগে এবং পরের দিন সকালবেলায় আমি এটাতে জল দিই। জল দেওয়ার সময় আমি এমন করে দিই যেন জলটা পুরো পটের নিচ দিয়ে বের হয়ে যায়। তাহলে কি হবে, তলার মাটিটা শুকনো থাকবে না। আপনি যদি শুধুমাত্র উপরের লেয়ারটায় জল দেন তাহলে কি হবে, ধীরে ধীরে নিচে মাটিটা একদম পুরো বসে শক্ত হয়ে যাবে। আর টাইট মাটিতে কি হবে, আমাদের নয়নতারা গাছ শেকড় ছড়াতে পারবে না। তো সেক্ষেত্রে গাছের ক্ষতি হবে, গাছের পাতা শুকিয়ে পড়ে যাবে এবং গাছ ধীরে ধীরে নেতিয়ে মারা যাবে। আচ্ছা, এবার চলে আসি আমাদের খাবারের ব্যাপারে। খাবারের ব্যাপারটা হচ্ছে আমি মেইনলি নয়নতারা গাছে লিকুইড খাবারটাই বেশি দিই। আর তাতে আমি 10 থেকে 15 দিন অন্তর আমি কী করি, হিউমিক অ্যাসিড ইউজ করি। আচ্ছা, হিউমিক অ্যাসিড কতটা কীভাবে ইউজ করতে হয় সেগুলো নিয়ে আমরা পরে আবার কথা বলবো। তো এই গাছটাতে আমি কি করছি, খোল পচা জল আমি মোটামুটি পুরো শীত ইউজ করেছি। তারপরে আমি বিভিন্ন ধরনের জিনিস, দেখুন যারা আমরা খুব শখে এবং খুব কম খরচে করতে চাই তারা কি করি, অত শত ভেবে লাভ নেই। আর ফুল কিন্তু আমার গাছে বেশ ভালো পরিমাণে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে গাছটায় প্রচুর পরিমাণে ফুল আসা শুরু করেছে, কলি আসা শুরু করেছে। এখন ফুলের পরিমাণটা হয়তো একটু কম, কারণ আমি এতদিন ফুলের মায়া একদমই করিনি, পিঞ্চ করে 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 গাছটাকে আমি বুশি শেপ দিয়েছি। তো সেই জন্য এখন ফুল আসা সবে শুরু হচ্ছে। তো আজ সকালে মনে হলো তো একটা ভিডিও বানাতে চলে আসলাম। আচ্ছা, তো যেটা বলছিলাম, এরপরে আমরা কি করতে পারি, অনুখাদ্যের জন্য আমরা সিউইডের লিকুইড ফর্মটাকে ইউজ করি মাসে একবার। তারপর যখন অন্যান্য গাছে খাবার দেওয়া হয়, মিক্স খাবারটা, তো আমি একটা মিক্স সার কিনে এনেছি। ওই সারটাকেই আমি কি করি, গাছের গোড়ার মাটিকে সরিয়ে আমি মানে চারপাশে মাটিটাকে সরিয়ে টবের ওখানে আমি 1 মুঠো করে মিক্স সারটা দিয়ে দিই। আচ্ছা, মিক্স সার মোটামুটি দোকানে গিয়ে বললেই আপনি মিক্স সার বলো, সব ধরনের সার মিশিয়ে দেবে ওরা। আমি ওরকম একটা খাবারে নিয়ে আসি। আমি স্পেসিফিক্যালি অত সব মেনে এটাকে খাবার দিই না, কারণ নয়নতারা যেহেতু হার্টি প্ল্যান্ট, ওর অতটা প্রবলেম হয় না। কিন্তু হ্যাঁ, অবশ্যই আপনারা যখন যদি খুব ভেবেচিন্তে অনেক ফুলের জন্য সব কিছুর জন্য করেন, তাহলে অবশ্যই আর একটু জেনে তারপরে সারটাকে ব্যবহার করবেন। হাইব্রিডের ক্ষেত্রে কিন্তু অনেকটা নিয়ম মেনে করতে হয়, দেশির ক্ষেত্রে অতটা নিয়ম মানতে হয় না এবং এরা টিকে থাকে। সেই জন্য আমি সারের ক্ষেত্রে অত নিয়ম না মেনে নর্মালি ইউজ করি। তারপরে আপনারা ব্যানানা পিল ফার্টিলাইজার, তারপর অনিয়ন পিল ফার্টিলাইজার, এগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারেন। আচ্ছা, এবার চলে আসি সানলাইট। এদের কিন্তু সানলাইটটা খুবই দরকার। আমার যখনই আমি মানে পাতাগুলো পিঞ্চ করি, তার পরপরই কিন্তু মোটামুটি 15 থেকে 20 দিনের ভিতর নতুন পাতা থেকে কলি বেরিয়ে চলে আসে। এর কারণ হয়তো ভালো ঠিকঠাক খাবার দেওয়া, জল দেওয়া এবং সানলাইট। একে ফুল সানলাইটে রাখতে হবে। আচ্ছা, যখন তীব্র গরম পড়ে, এবছর যেমন তীব্র গরম পড়ার সম্ভাবনা আরও বেশি, সেক্ষেত্রে আপনারা কি করবেন, যদি সম্ভব হয় দুপুরের ওই প্রখর রোদটা যেন না পড়ে সেদিকে খেয়াল রাখতে পারলে খুবই ভালো হয়, কারণ সানবার্ন হওয়ার একটা চান্স থাকে। আচ্ছা, সানবার্নের থেকে আর একটা কথা মনে আসছে, অনেকে কি করি আমরা, যে গাছের হয়তো কষ্ট হচ্ছে এত গরমে, সেটা ভেবে দুপুরের দিকে গিয়ে আমরা জল দিয়ে দিই, মানে ওপরটাতে জলে স্প্রে করে দিই। এটা কিন্তু আমরা হিতে বিপরীত করছি। কেন? কারণ আমাদের পাতার উপরে যখন জল জমে থাকছে, তখন সূর্যের আলো ওতে পড়লে ওই জলের ড্রপটা ম্যাগনিফাইং গ্লাসের মতন কাজ করবে। কি হবে, ওই রোদটা তখন এমনভাবে পাতাটাকে পুড়িয়ে দেবে যা সানবার্ন তো হবেই। তো খেয়াল রাখতে হবে রৌদ্রের টাইমটায় যেন কখনোই আমরা জল স্প্রে না করি। আচ্ছা, কীট পতঙ্গ একদমই লাগে না সেটা বলা ভুল, লেগেছে। আমার গাছে অনেক সময় হয়েছে, পাতাটা ভেতরে কুচকে গিয়ে ভিতরে পোকা হয়ে গিয়েছে। প্রথম দিকে এটা হয়েছিল, কিন্তু এখন আমার মোটামুটি কোনো গাছেই পোকার আক্রমণ হয় না, কারণ আমি উইকলি একটা স্প্রে করি। কিভাবে স্প্রে করি, আমার গোলাপের জন্য যখন আমি কনফিডারটা ইউজ করি, তো কনফিডার আমি এদের মোটামুটি 15 দিন অন্তর একবার করে দিয়ে দিই। ওপর একদম হালকা করে দিয়ে দিই, খুব একটা না যে পুরো সব পাতাতে লাগতে হবে, জাস্ট ওপর আমি দিয়ে দিই। আর যেটা আছে কাকা পেস্টিসাইডটা আমি মোটামুটি 1 সপ্তাহে একবার ইউজ করি এবং তার পরের সপ্তাহে অল্টারনেটিভভাবে আমি সোনাটা ইউজ করি। তো এইভাবে করলে কি হচ্ছে যে আমার গাছে পোকামাকড় লাগার কোনো চান্স থাকছেই না। দ্যাটস ওয়াই আমার প্রত্যেকটা পাতা খুব সজীব, কোনো ছিদ্র হয়নি। তো এইভাবে আমরা কি করব, পেস্টিসাইডটা আমরা নিয়মিতভাবে ইউজ করব, কারণ পোকা ধরে যাওয়ার পর গাছটার লুকটাও নষ্ট হয়ে যায়। তো আমাদের এটাই ভালো হবে যে আমরা আগের থেকেই একটা প্রিকশন নিয়ে রাখি।
আচ্ছা, এবার আসি ফাঙ্গিসাইড। ফাঙ্গিসাইড ইউজ করার খুব একটা প্রয়োজন হয়নি আমার এখনো অবধি। বর্ষাকালে এটা হতে পারে। যারা হাইব্রিড ভিনকা রাখছো তাদের ক্ষেত্রে কিন্তু ফাঙ্গিসাইডটা মাস্ট, কিন্তু দেশি ভ্যারাইটির ক্ষেত্রে কিন্তু আমাদের খুব একটা ফাঙ্গিসাইডের প্রয়োজন হবে না। আচ্ছা, এইবার চলে আসি প্রুনিং। প্রুনিং নিয়ে আমি একটা অলরেডি শর্টস তৈরি করেছি। তো সেটা হচ্ছে, প্রুনিং খুব ম্যাটার করে। গাছটাকে যদি একটা লিকলিকে শেপ থেকে আমরা একটা বুশি শেপে আনতে চাই, তাহলে প্রুনিংটা খুব দরকার। প্রুনিং সাধারণত দুই প্রকার হয়, একটাকে আমরা বলি হার্ড প্রুনিং আর একটাকে বলি আমরা সফট প্রুনিং। আমি যেটা এই গাছটাই করেছি, ছোটোবেলার থেকেই আমি সফট প্রুনিং করেছি। তো হার্ড প্রুনিং কি, এই যে মোটা ডাল দেখছেন কিংবা এই যে এই সাইডে মোটা ডাল আছে, এগুলোকে কেটে দেওয়াকে বলে হার্ড প্রুনিং, মানে গাছটাকে একদম ছোট করে দেওয়া। আর সফট প্রুনিং কি, এই যে ধরুন একটা গাছের ডাল এই যে তৈরি হয়েছে, এর একদম ওপরের মাথাটাকে আমরা পিঞ্চ করে দিলাম, এটা হচ্ছে সফট প্রুনিং। তো আমি এই গাছটার ক্ষেত্রে কি করেছি, যখন এ মোটামুটি এতটুকু হাইটের ছিল, মানে এই যে এই হাইটটা দেখছেন, এখান থেকে আমি ওর সফট প্রুনিং করা শুরু করেছিলাম। তো সফট প্রুনিংয়ে আমি প্রথমে ওপরের মাথাটা একদম পিঞ্চ করে দিই, তারপর তার দুটো সাইড থেকে আরও দুটো ব্রাঞ্চ বের হয়, তারপরে আমি সেই ব্রাঞ্চেরও আবার সফট প্রুনিং করি। তো এরকম করতে 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 দেখুন একটা অসংখ্য একটা মানে ব্রাঞ্চের তৈরি হয়েছে। আরেকটা কাজ আমি যেটা নিয়মিত করি, সেটা আমি বলতে পারেন যে 1 থেকে 2 দিন অন্তর অন্তর করি, সেটা হচ্ছে হলুদ পাতা ঝরিয়ে দেওয়া। দেখুন এই যে হলুদ পাতা আছে, এই পাতাগুলোকে, এগুলো সবে হলুদ হওয়া শুরু হয়েছে। তো এই পাতাগুলো কি করছে, খুব একটা খাবার তৈরিতে সাহায্য করবে না। আরও দেখাই, তো গাছ এদের ফেলতে আরও এনার্জি নষ্ট করবে। তো আমি এদের মাঝে মাঝে ক্লিন করি, এদের দেখতেও ভালো লাগে, আর গোড়ার তলাতে পাতা পড়েও না, কারণ হয়তো 3-4 দিন পরে আপনি পড়ে যেত। তো এটাকে আমি নিচের থেকেই রিমুভ করে দিই, গাছে যাতে এক্সট্রা পরিশ্রম বা এনার্জি নষ্ট করতে না হয়। তো মোটামুটি এই ছিল আমাদের এদের ব্যাপারে। আর একটা ব্যাপার যদি বলতে হয়, সেটা হচ্ছে পটের সাইজ। দেখুন, খুব বড় পটেই আগের থেকে বসানোটা একটু বোকামো বলেই আমার মনে হয়। প্রথমে আপনি একটু ছোট পট দিয়ে শুরু করুন, আমিও একটা ছোট পটেই শুরু করেছিলাম। তারপর যখন ওর রুটস ডেভেলপমেন্টটা খুব ভালো হয়ে যাবে, তখন আপনারা ধীরে ধীরে একে বড় পটে শিফট করুন। এটা সব গাছের ক্ষেত্রেই প্রযোজ্য। আপনারা যে কোনো গাছ কিনে এনেই একদম বড় পটে শিফট না করে ছোট পটে শিফট করুন, তারপরে গাছের সাইজ অনুযায়ী আপনারা তাকে ধীরে ধীরে বড় করুন। এতে কি হয়, আপনি যখন জল দিচ্ছেন তখন ওই জলটা কিন্তু আপনার গাছ শোষণ করতে সক্ষম হচ্ছে, কিন্তু যখন একটা বড় পটে বসাবেন তখন গাছের মাটি থাকবে ভিজে এবং রুট রট হওয়ার একটা চান্স থেকে যায়। কারণ অত ছোট গাছ অত বড় জায়গার থেকে একটা খাবারও গ্রহণ করতে পারবে না, আর আপনার জলটাও সংগ্রহ করতে পারবে না। তো আপনি ভালো করতে গিয়ে আপনি কিন্তু ওর অজান্তেই খারাপ করা শুরু করে দেবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি মোটামুটি সব দিকটা আমরা কভার করতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য